সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজ আলোচ্য বিষয় বিরাম চিহ্ন বা জ্যোতিষ চিহ্নের প্রয়োগ। আমরা গত ক্লাসে শিখেছি কমার ব্যবহার। তো আজকের ক্লাসে শিখবো যে সেমিকোলন, বিস্ময় চিহ্ন আর আছে প্রশ্ন চিহ্ন, অর্থাৎ তিনটি বিষয় আমরা আজ জানবো। শুরুতে নিয়ে নিয়েছি সেমিকোলনের ব্যবহার। আমরা সেমিকোলন আমরা জানি, যদি কলন যদি দুটো ফোঁটা বা বিন্দু যেটা বলি এটা হয়, সেই ক্ষেত্রে সেমিকোলনটা হবে নিচের পুরো বিন্দুটা বাদ দিয়ে এখানে একটা কমা। অর্থাৎ এখানে একটা কথা বলে নি, সেমিকোলনের ক্ষেত্রে বাক্যে যতক্ষণ বিশ্রাম বা সময় নেওয়া প্রয়োজন, এটা হচ্ছে এক বলতে যে সময় লাগে তার দ্বিগুণ সময় থামতে হবে সেমিকোলনের ক্ষেত্রে। আর আমরা এখানে যে সেমিকোলনের ব্যাপারটা করবো সেটা সম্পর্কে আলোচনা করছি। যেমন প্রথম যে এইটা নিয়মটা আছে যে দুটি বাক্যের মাঝে নিকট সম্পর্ক থাকলে, দুটো স্বাধীন বাক্য, স্বাধীনতা নিকট সম্পর্ক যদি থাকে, সেই বাক্য দুটির মাঝে সেমিকোলন বসবে। যেমন আমরা লিখতে পারি আকাশে প্রচন্ড মেঘ, আকাশে প্রচন্ড মেঘ, আকাশে প্রচন্ড মেঘ। এখানে সেমিকোলন ব্যবহার করে দেখলাম যে বৃষ্টি হবে, বৃষ্টি হবে। এই বৃষ্টি হওয়ার সাথে এই প্রচন্ড মেঘের একটা সম্পর্ক আছে, অর্থাৎ ঘনিষ্ঠ সম্পর্ক আছে বা নিকট সম্পর্ক আছে বিধায় আমি এই ক্ষেত্রে এখানে আমি কি ব্যবহার করবো, সেমিকোলন ব্যবহার করতে পারি। আবার এই বাক্যটাকে আমি অন্যভাবে উপস্থাপন করতে পারি, জটিল বাক্য হিসেবে উপস্থাপন করতে পারি বা যৌগিক বাক্য হিসেবে। তবে এইভাবে উপস্থাপন করা যায়, যেটা হচ্ছে আকাশে প্রচন্ড মেঘ সেমিকোলন বৃষ্টি হবে। এবার আসি দ্বিতীয় যে রুলটা আছে, একাধিক স্বাধীন বাক্যকে, এবার যদি বলি লিখেছি একাধিক স্বাধীন বাক্য, একাধিক স্বাধীন বাক্যকে, একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে, বাক্যকে একটি বাক্যে লিখলে, একটি বাক্যে লিখলে সেক্ষেত্রে মাঝখানে কমা বসবে, মাঝখানে কমা না, সরি, সেমিকোলন বসবে, সেমিকোলন বসবে। উদাহরণ হিসেবে নিতে পারি। আবার বলছি কি বলে, একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেক্ষেত্রে মাঝখানে সেমিকোলন বসবে। তো একটা বাক্য নিতে পারি এমন, তিনি শুধু, তিনি শুধু তামাশা দেখতেছিলেন, তিনি শুধু তামাশা দেখতেছিলেন। এখানে সেমিকোলন ব্যবহার করে লিখতে পারি কোথাকার জল, কোথাকার জল কোথায় গিয়ে পড়ে। এই দুটো বাক্যই স্বাধীন, তবে বলা হয়েছে একটি বাক্যে যদি আমরা প্রকাশ করি সেই ক্ষেত্রে এই যে তিনি শুধু তামাশা দেখতেছিলেন একটা বাক্য, আবার আছে যে কোথাকার জল কোথায় গিয়ে পড়ে, এটা দুটি আরেকটি বাক্য। এই দুটি বাক্যকে একটি বাক্যে লেখা হয়েছে, যেটা হচ্ছে মাঝখানে সেমিকোলন ব্যবহার করা হয়েছে। আর আমরা জানি যে পূর্ণ জ্যোতি যেটা আছে চারটি আছে, যেমন দাড়ি, তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, যেগুলো বাক্যের শেষে একেবারে বাক্য সম্পূর্ণ বসে। যেমন এখানে আমি দাঁড়িয়ে চিহ্নটি ব্যবহার করছি, কিন্তু এটা দ্বারা বাক্য সমাপ্তি বোঝায় না, অর্থাৎ টোটাল মিলে একটা হচ্ছে বাক্য। আমি এই বাক্যটা 2-3 লাইনে লিখতে পারি। বড় বাক্য হলে আমার খাতার সাইজ অনুযায়ী আমার অনেক সময় এক লাইনে লেখা সম্ভব নাও হতে পারে। অর্থাৎ বাক্যটা 2-3 লাইন মিলে হতে পারে, কিন্তু শেষে যেখানে দাঁড়িয়ে আছে বা প্রশ্নবোধক আছে, এই চিহ্নটা ব্যবহার করার মাধ্যমে বুঝবো যে টোটালটা মিলে একটা বাক্য। তার মাঝখানে কমা, সেমিকোলন এগুলো থাকতে পারে। তো এবার আসি তৃতীয় যে রুলটি রয়েছে সেটি, সেমিকোলনের ব্যবহার কোথায় কোথায় করব। তো সেক্ষেত্রে তৃতীয় যে রুলটা রয়েছে সেটা দেখতে পারি, একই ধরনের বর্গকে, একই ধরনের বর্গকে, একই ধরনের বর্গকে পাশাপাশি
একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে সাজাতে সেমিকোলন ব্যবহার করা হয়। লিখলাম না, একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহার করা হয়। তো এখানে বর্গ বলতে যেটা বোঝায় একগুচ্ছ শব্দ। অবশ্যই বর্গ বলতে বোঝায় একগুচ্ছ শব্দ, যেমন ইংরেজিতে আছে ফ্রেজ, যে একগুচ্ছ শব্দ মিলে হয় বা একের অধিক শব্দ মিলে যেগুলো একসাথে উচ্চারণ করতে হয়, এবং এটি হচ্ছে বর্গ। তো বাক্যে, প্রত্যেক বাক্যে যে বড় বড় বাক্য বা বর্গ থাকে সেগুলো আমরা দেখতে পারবো। এখানে লিখতে পারি, যেমন তিনি পড়েছেন বিজ্ঞান, উদাহরণ হিসেবে নিতে পারি তিনি পড়েছেন বিজ্ঞান, থেমে গেলাম, বিজ্ঞান বলে থেমে গেলাম। পেশা ব্যাংকার, এখানে একটু থেমে গেলাম। অর্থাৎ এক বলতে যে সময় লাগে তার দ্বিগুণ সময় থামতে হবে এখানে। পেশা ব্যাংকার আর নেশা সাহিত্য চর্চা। এই বাক্যটা যদি আমি এমন ভাবে বলি, তিনি পড়েছেন বিজ্ঞান, পেশা ব্যাংকার আর নেশা সাহিত্য চর্চা, যদি একটা না বলা হয় এবং শেষে যে দাড়ি চিহ্নটা ব্যবহার করছে, অর্থাৎ শুরু থেকে যদি একটা না বলা হয় তাহলে এই বাক্যটা শ্রুতিমধুর হবে না এবং অর্থ স্পষ্ট হবে না। এই ক্ষেত্রে যদি আমরা সেমিকোলন ব্যবহার করি এবং এক বলতে যে সময় লাগে তার দ্বিগুণ সময় যদি সময়টা এখানে থামি, তাহলে বাক্যটি অবশ্যই সুন্দর হবে। তিনি পড়েছেন বিজ্ঞান, পেশা ব্যাংকার আর নেশা সাহিত্য চর্চা, এভাবে আস্তে আস্তে পড়তে হবে। সেক্ষেত্রে এখানে বিরতি অবশ্যই দিতে হবে। এই বিরতিটা এখানে, এই জন্য আমরা এখানে সেমিকোলন ব্যবহার করছি। অর্থাৎ যেমন পেশা ব্যাংকার, এই দুটো শব্দ মিলে একটা বর্গ সৃষ্টি হয়েছে, যেমন আর নেশা সাহিত্য চর্চা একসাথে, অর্থাৎ বর্গটা হচ্ছে একসাথে, বাক্যে একসাথে উচ্চারণ করা হয়, সেটা হচ্ছে বর্গ। তো এই ছিল সেমিকোলনের ব্যবহার। এবার আসি আমরা প্রশ্ন চিহ্নের ব্যবহারে। প্রশ্ন চিহ্নের ব্যবহার, প্রশ্ন চিহ্নের ব্যবহার সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা বোঝাতে প্রশ্ন সূচক বা প্রশ্ন চিহ্নের ব্যবহার করতে হবে। জিজ্ঞাসা করলাম, তো আমি বাক্যের মাধ্যমে দেখাই, যেমন তারা কখন এসেছে, এই যে জিজ্ঞাসা করা বোঝানো হয়েছে, এই জন্য আমি শেষে কি ব্যবহার করলাম, যে প্রশ্নবাচক চিহ্নটা ব্যবহার করলাম। তো এখানে বিরতিকাল আছে 1 সেকেন্ড, এটার জন্য 1 সেকেন্ড, এবং এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, এবং যার কারণে শেষে গিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন বসেছে। এবার আসি আরেকটা উদাহরণ দিই, সে কি যাবে, লিখতে পারি বাংলাদেশের রাজধানীর নাম কি, বাংলাদেশের রাজধানীর নাম কি। এখানে একটা বিষয় আছে, এখানে কয় রস্বীকার আর এখানে কয় দীর্ঘ ইকার। এটা পার্থক্য হচ্ছে, সে কি যাবে, হ্যাঁ বা না বললে উত্তরটা পেয়ে যাচ্ছি। আমি যদি প্রশ্ন করলাম সে কি যাবে, তখন শ্রোতা বললো যে হ্যাঁ অথবা না, যে কোনো একটা। আবার যদি বলা হয় বাংলাদেশের রাজধানীর নাম কি, সে কিন্তু হ্যাঁ বা না বলে উত্তরটা দিতে পারবে না। এই ক্ষেত্রে অবশ্যই নাম বলতে হবে, একটা শব্দ উচ্চারণ করতে হবে বা একটা বাক্য উচ্চারণ করতে হবে বা অনেকগুলো বাক্য মাধ্যমে বক্তাকে বুঝিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে এই যে কি ব্যবহারটা করলাম, যখন উত্তরটা দীর্ঘায়িত হবে, হ্যাঁ বা না এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কয় দীর্ঘ ইকার ব্যবহার করব। তো এই যে তারা কখন এসেছে, সে কি যাবে, বাংলাদেশের রাজধানীর নাম কি, অর্থাৎ এই 3 জায়গায় প্রশ্নবোধক চিহ্ন বসবে, কারণ সেখানে জিজ্ঞাসা কোনো কিছু জানতে চাওয়া হয়েছে, একটু মাথায় রাখবো। তো এটা বেশি জটিল না, জটিল এখানে ছিল কয় রস্বইকার অথবা কয় দীর্ঘইকার নিয়ে। তো এই দুটো বিষয় আমি জানিয়ে দিলাম, অবশ্যই আর ভুল হবে না কখনো। এবার আসি বিস্ময় চিহ্ন।
বিস্ময় চিহ্নের ব্যবহার সাধারণত সুখ, দুঃখ, আনন্দ, বেদনা এগুলো প্রকাশ করার ক্ষেত্রে, যে অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে যে চিহ্নটা আমরা ব্যবহার করে থাকি তাকে বিস্ময় বোধক চিহ্ন বা বিস্ময় চিহ্ন বলা হয়। তো আমরা এখানে কয়েকটা উদাহরণ দিতে পারি যে মানে কি, মানে কি, এই কি দ্বারা প্রশ্ন করা বোঝায় নাই, অর্থাৎ মানে কি এখানে বিস্ময়টাকে প্রকাশ করা হয়েছে। মানে কি এখানে আমি বিস্ময়বোধক চিহ্ন দিয়ে দিলাম। সে আর চাকরি করবে না, সে আর চাকরি করবে না, সে আর চাকরি করবে না। এই যে কয় দীর্ঘে আমি এখানে ব্যবহার করছি, এখানে অবশ্যই আমি কয় বিস্ময়বোধক যেখানে আছে সেই ক্ষেত্রে আমরা এখানে কয় রস্বীকার হবে না, কয় দীর্ঘিকার ব্যবহার করবো, একটু এতটুকু মনে রাখবো। আর এখানে বিষয়টা হচ্ছে কি, একটা বাক্যে একবারই বিস্ময় চিহ্ন ব্যবহার করলে যথেষ্ট। এই একেবারে শেষে বিস্ময় চিহ্ন ব্যবহার করার দরকার নেই। ওখানে আমরা যদি বাক্যটা অ্যাসার্টিভ ধরনের হয় তাহলে, অর্থাৎ নির্দেশক বা বিবৃতিমূলক হয়, সেক্ষেত্রে আমি এখানে দাড়ি চিহ্ন ব্যবহার করবো, অর্থাৎ এক দাড়ি। এবার যেটা আসবে যে আহা, আহা এটা আসতে এখানে আমি দিলাম আহা, কি চমৎকার দৃশ্য, কি চমৎকার, চমৎকার দৃশ্য। আমি তাহলে এই যে এই শব্দটা বিশ্ব প্রকাশ পেয়েছে, যেমন এখানে মানে কি দুটো শব্দ দ্বারা বিশ্ব প্রকাশ পেয়েছিল বিধায় এই তারপরে আমি ব্যবহার করেছি বিস্ময়বোধক চিহ্নটা। আর এখানে একটি মাত্র শব্দের মাধ্যমে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে, অর্থাৎ আহা কি চমৎকার দৃশ্য, এই শব্দটা, অর্থাৎ এই শব্দটা কেবল ডান পাশে বিস্ময়বোধক চিহ্ন বসেছে, এবং সর্বশেষ যেটা আমি ব্যবহার করেছি দাড়ি চিহ্ন। এখানে এক সেকেন্ড থামতে হবে, আবার এখানে এক সেকেন্ড থামতে হবে। তো আহা কি চমৎকার দৃশ্য একসাথে বলা যাবে না, একটু বিরতি নিয়ে, অর্থাৎ এক সেকেন্ডের যে সময় লাগে সেই সময়টা নিয়ে এখানে অবশ্যই থামতে হবে এবং পরের বাক্য অংশটুকু বলতে হবে। তাহলে অর্থের অর্থ যেমন সুস্পষ্ট হবে এবং শুনতেও শ্রুতিমধুর হবে। অর্থাৎ এবার আসি আরেকটি উদাহরণ, তার গানের কণ্ঠ দারুণ। যেমন এই যে তার গানের কণ্ঠ, তার গানের কণ্ঠ দারুণ, তার গানের কণ্ঠ দারুণ, অর্থাৎ এই জায়গাটা টোটাল একটা বাক্য। তো টোটাল একটা বাক্য দ্বারা বিস্ময় চিহ্ন প্রকাশ পেয়েছে, এই জন্য আমি শেষে ব্যবহার করলাম। এখানে এমন কোনো শব্দ নেই যে শব্দটা, একটা শব্দকে যদি আমি দারুণ শব্দটা আগে লিখে অন্য কিছু লিখতাম তাহলে সেই ক্ষেত্রে আমি দারুণ শব্দটার পরে বিস্ময়বোধক চিহ্নটা ব্যবহার করে পরে একটা বাক্যাংশ সংযুক্ত করে টোটাল বাক্যটাকে আমি করতে পারতাম। কিন্তু এই তার গানের কণ্ঠ দারুণ, এই একটা বাক্য, সম্পূর্ণ বাক্যটার মাধ্যমে বিস্ময়বোধ প্রকাশ পেয়েছে বিধায় শেষে আমি ব্যবহার করছি। অর্থাৎ অনেকের এই বিস্ময়বোধক, আমরা জানি যে বিস্ময়বোধক চিহ্ন কি সবই জানি, কিন্তু ব্যবহার করার সময় আসলে লিখতে গেলে যেটা হয় এটা আসে না, যে কোথায় আসলে চিহ্নটা ব্যবহার করব, আগে না পিছে না বা শেষে, এটা নিয়ে একটু সমস্যা বাধে। তো আমি যেটা বললাম, যদি সম্পূর্ণ বাক্যটা দ্বারা বিস্ময় প্রকাশ করে, অর্থাৎ সুখ, দুঃখ, আনন্দ, বেদনা যে কোনো অনুভূতি প্রকাশ করে, সেই ক্ষেত্রে আমরা শেষে ব্যবহার করব। আর যদি এমন কোনো শব্দাংশ বা বর্গ, যেটা বলা হচ্ছিল যে মানে দুই তিনটা শব্দ মিলে অথবা একটা শব্দের মাধ্যমে যদি বিষয়টাকে প্রকাশ পায়, তাহলে সেটা একেবারে ডান পাশে এবং সম্পূর্ণ বাক্য শেষে আমি তার চিহ্ন ব্যবহার করবো, তাহলে ভুল হওয়ার কথা নয়। মানে এই পাশে একটু তার ই অনুযায়ী বসবে, সাধারণত দাঁড়িয়ে বসে, যদি প্রশ্নবোধক থাকে বা থাকতে পারে, এটা আহামরি কিছু না। তো একটু মাথায় রাখবো। যেটা শিখলাম যে সেমিকোলনের ব্যবহার, শিখলাম হচ্ছে প্রশ্ন করার যে বিষয়টা, অর্থাৎ প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন, যেটা থেকে শিখলাম যে কয় রস্বইকার এবং কয় দীর্ঘইকার কোন জায়গায় ব্যবহার করবো। এবং এই বিশ্ব চিহ্নর ক্ষেত্রে যেটা দেখলাম যে এই কয় রস্বইকার এখানে ব্যবহার করা হয়েছে, এখানে রস্বইকারের বদলে কি কয় দীর্ঘইকার সবসময় থাকবে এই বিষয়টা। আর বিশ্ব চিহ্ন যে জিনিসটা বললাম যে
যদি একগুচ্ছ শব্দ দ্বারা বিস্ময় প্রকাশ পায় তাহলে তার কেবল ডানে, যদি একটি মাত্র শব্দ দ্বারা বিস্ময় প্রকাশ করে তাহলে তার অবশ্যই ডানে বসবে এবং শেষে বাক্যটার শেষে দাঁড়ি চিহ্ন ব্যবহার করব। তো এই ছিল আজকের আয়োজন। তো আগামী ক্লাসে আরো যে আহ, আহ, বিরাম চিহ্নগুলো রয়েছে সেগুলো ধারাবাহিক আলোচনা করব। তো সবাইকে সেই ক্লাসগুলো দেখার আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। সবাইকে শুভরাত্রি।